আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি পারভিন আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়, পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায়টি সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ হিসাব বিজ্ঞান করতে হলে আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা লাভ করতেই হবে এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ক বিভাগে বাধ্যতামূলকভাবে আর্থিক বিবরণী থেকে দুটি প্রশ্নের উত্তর করতেই হয়। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমেই আসি আজকের পাঠের আলোচ্য বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা জেনে নিব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ধারণা। এরপর আমরা জানব আর্থিক বিবরণীর উদ্দেশ্য, এরপর জানব আর্থিক বিবরণীর উপাদানসমূহ। তাহলে প্রথমে আসবো আমরা কি আর্থিক বিবরণীর ধারণা। যৌথ মূলধনী কোম্পানি একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও কৃত্রিম ব্যক্তি সত্তা, যেটাকে বলে আর্টিফিশিয়াল পার্সোনালিটি বিশিষ্ট প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। উদ্যোক্তাগণ মুনাফা অর্জনের লক্ষ্যে স্বেচ্ছায় সীমিত দায়ের ভিত্তিতে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যৌথ মূলধনী কোম্পানি গঠন করেন। এক মালিকানা বা অংশীদারি কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে কোনো আইনগত বিধান নেই। এসব ক্ষেত্রে হিসাব শাস্ত্রে প্রচলিত ধারণা, প্রথা ও রীতিনীতি অনুযায়ী আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির হিসাব রক্ষণ বিষয়ে আইনের বিধান রয়েছে। প্রতিটি দেশে বিদ্যমান কোম্পানি আইন অনুসারে উক্ত দেশের যৌথ মূলধনী কোম্পানির কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা যৌথ মূলধনী কারবার নিয়ন্ত্রিত। যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রণয়নের সময় উক্ত আইনের 185 ধারা অনুসরণ করতে হয়। তাছাড়া হিসাবশাস্ত্রে প্রচলিত ও সমস্ত ধারণা, প্রথা ও রীতিনীতি এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। কোম্পানি আইনের 183 ধারা মোতাবেক প্রত্যেক কোম্পানির পরিচালক মণ্ডলীকে প্রতি বৎসর অন্তত একবার এর সাধারণ সভায় নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত এবং হিসাব সম্পর্কিত তাদের প্রদত্ত রিপোর্ট সহ কোম্পানির আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী পেশ করতে হয়। তাহলে আমরা জানলাম কি প্রত্যেক বছর অন্তত একবার হলেও আর্থিক বিবরণী তৈরি করতে হবে। বার্ষিক সভা অনুষ্ঠিত হবার কমপক্ষে 14 দিন পূর্বে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর কপি, পরিচালক মণ্ডলীর নাম ও নিরীক্ষা রিপোর্টের কপি শেয়ারহোল্ডারগণের নিকট প্রেরণ করতে হয়। 1984 এক ধারা অনুযায়ী প্রত্যেক আর্থিক অবস্থার বিবরণীর সাথে পরিচালক মণ্ডলীর একটি প্রতিবেদন যুক্ত করতে হবে, যাতে কোম্পানির সার্বিক অবস্থা ও মুনাফা হতে কি পরিমাণ অর্থ লভ্যাংশ বাবদ প্রদানের প্রস্তাব রাখা হয়েছে, যদি প্রস্তাব রাখা হয়, আর যদি না হয় তাহলে নয়, কি পরিমাণ অর্থ বিভিন্ন তহবিলে স্থানান্তর করা হয়েছে ইত্যাদি বিষয় উল্লেখ করতে হবে। উক্ত আইনের 132 ধারায় উল্লেখ করা হয়েছে যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সমস্ত সম্পদ সম্পত্তি এবং মূলধন ও দায়ের একটি বিবরণী উক্ত আইনের তফসিল 11 তে বর্ণিত ফর্ম অনুসারে বা যতটুকু সম্ভব এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রকাশ করতে হবে। এই আলোচনায় কিন্তু আমরা বুঝতে পেরেছি, স্পষ্টই বুঝতে পেরেছি যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় বছরে একবার, কমপক্ষে বছরে একবার, এবং প্রতিষ্ঠানের লাভ লোকসান জানার জন্য, অর্থাৎ আয় ব্যয় পার্থক্য থেকে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করার জন্য, এবং একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ওই যে বললাম 132 ধারার
বলা হয়েছে যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ এবং দায়ের পরিমাণ কি আছে, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পরিমাণ কি আছে তা দেখিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। মূলত এই দুটি উদ্দেশ্য নিয়েই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে এখন আমরা জানি যে এই যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী সম্পর্কে। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আয়, ব্যয়, সম্পদ, দায়, শেয়ার মূলধন ও বিভিন্ন তহবিল নিয়ে যেসব বিবরণী প্রস্তুত করা হয় তাদেরকে একত্রে আর্থিক বিবরণী বলে। আবার অন্যভাবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের বাৎসরিক কার্যকলাপের সামগ্রিক ফলাফল যে বিবরণীসমূহের মাধ্যমে প্রকাশ করা হয় সেসব বিবরণীকে একত্রে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস বলে। আর্থিক বিবরণী হচ্ছে ব্যবসায়ের প্রতিচ্ছবি। এই বিবরণীর সাহায্যে কোম্পানির নিট মুনাফা বা ক্ষতি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, নগদ প্রবাহ ও আয় ব্যয়ের বন্টন সম্পর্কে সঠিক তথ্য জানা যায়। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন এবং অন্যান্য বিধিমালা অনুসারে প্রত্যেক যৌথ মূলধনী কোম্পানিকে বাধ্যতামূলকভাবে প্রতি বছর কমপক্ষে একবার আর্থিক বিবরণী প্রস্তুত ও প্রকাশ করতে হয়, যেটা আমরা একটু আগেও বলেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সামগ্রিক আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে আর্থিক বিবরণী হলো একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের বিবরণী, নগদ অর্থের আগমন ও বহির্গমন সংক্রান্ত বিবরণী এবং মালিকানা সত্ত্ব প্রদর্শন বিষয়ক বিবরণী। তাহলে আমরা আর্থিক বিবরণী সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি। দ্যাট মিনস একজন ব্যবসায়ী বা একটা কোম্পানি এই যে সারা বছর ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, তার তো জানতে হবে যে তার এই ব্যবসা থেকে কি পরিমাণ লাভ হলো, বা যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণটা কি, এটা তাকে জানতে হবে। এবং তার একটা নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষে শেষ দিনে তার কি পরিমাণ সম্পদ রয়েছে এবং দায় রয়েছে, এবং হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী অর্থাৎ হিসাব সমীকরণ অনুযায়ী সম্পদ এবং দায় সমান হবে। এই সকল উদ্দেশ্যকে সামনে রেখেই আর্থিক বিবরণী তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা এখন যাব আর্থিক বিবরণীর উদ্দেশ্যগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। আর্থিক বিবরণী হলো হিসাব বিজ্ঞান তথ্যের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কৌশল, আর উক্ত ফলাফল পাওয়ার ইচ্ছাই হলো আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য। তাহলে আমরা বুঝতে পারছি। এছাড়াও আমরা কয়েকটা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা বলছি পরিচালন ফলাফল নির্ণয়, অর্থাৎ ডিটারমিনেশন অফ অপারেটিং রেজাল্টস। আয় বিবরণীর মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট হিসাবকালের নিট আয় বা নিট ক্ষতি জানা যায়। 2 নম্বরে বলছি আর্থিক অবস্থা নির্ণয়, ডিটারমিনেশন অফ দ্য ফিনান্সিয়াল পজিশন। আর্থিক বিবরণীর মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট তারিখে সম্পত্তি ও দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেটা আমরা একটু আগেও বলেছি। 3 নম্বরে আছে ব্যবস্থাপনার কার্যদক্ষতা যাচাই, জাস্টিফাই দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য দেয়া থাকে এবং তাদের নিকট থেকে প্রত্যাশিত ফলাফল প্রত্যাশা করা হয়। আর আর্থিক বিবরণীর মাধ্যমে কর্মীগণ তাদের লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে কিনা সে বিষয়ে ধারণা পাওয়া যায়। 4 নম্বরে আছে ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য সরবরাহ, প্রোভাইডিং ইনফরমেশন ফর ডিসিশন মেকিং টু ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা বিভিন্ন প্রয়োজনে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, আর এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক তথ্য প্রয়োজন। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে উক্ত তথ্য সরবরাহ করে থাকে। 5 নম্বরে আছে আইনগত প্রয়োজন, লিগ্যাল রিকোয়ারমেন্ট,
1994 সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত প্রতিষ্ঠানকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানিকে তার আর্থিক বিবরণী বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হয় এবং এটা শেয়ারহোল্ডারগণের মধ্যে বিতরণ করতে হয়। সরকার আয়কর, ভ্যাট ও বিভিন্ন প্রকারের কর ধার্যের জন্য আর্থিক বিবরণী কোন কোম্পানির নিকট চাইতে পারে, যে কোনো কোম্পানির নিকট চাইতে পারে। এগুলি ছাড়াও আরো অনেক উদ্দেশ্য রয়েছে, যেমন হতে পারে যে আর্থিক অবস্থা বিবরণী থেকে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ জানা যায়, যা থেকে সহজেই প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূলধন মানে ক্যাপিটাল এমপ্লয়েড এর কতটুকু মালিকের কাছ থেকে এসেছে এবং কতটুকু দীর্ঘমেয়াদী ঋণ থেকে এসেছে তা জানা যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণও জানা যায়। তো এই ছিল আর্থিক বিবরণীর উদ্দেশ্য। এখন আমরা আসব আর্থিক বিবরণীর উপাদানসমূহ, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, অর্থাৎ কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কি কি উপাদান রয়েছে? আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী বা তালিকাগুলি প্রস্তুত করা হয় সেগুলোকে এক কথায় আর্থিক বিবরণীর উপাদান বলে। অর্থাৎ কি বললাম? আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী বা তালিকাগুলি প্রস্তুত করা হয় সেগুলোকে এক কথায় আর্থিক বিবরণীর উপাদান বলে। IAS 1 অনুসারে, অর্থাৎ IAS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুসারে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর উপাদানগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার, বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। বিশদ আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বলতে যা বোঝায়, যে বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য চলতি হিসাবকালের সাথে জড়িত সকল প্রকার আয় ও ব্যয় শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়, সেই বিবরণীকে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী বলে। এই বিবরণীর মাধ্যমে মোট লাভ বা ক্ষতি, পরিচালন লাভ বা ক্ষতি এবং নিট লাভ বা ক্ষতির পরিমাণ জানা যায়। এটা বিশদ আয় বিবরণীর মাধ্যমে জানা যায়। আমরা পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটি উপাদান সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব এবং গাণিতিক সমস্যার মাধ্যমে সেগুলি জানার চেষ্টা করব। 2 নম্বরে আছে মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেটমেন্ট অফ অনার সিকিউরিটি। যে বিবরণীতে মালিক বা মালিক পক্ষের যাবতীয় দেনা পাওনা লিপিবদ্ধ করা হয় সেই বিবরণীকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের বা মালিক বর্গের দাবির পরিমাণ নির্ণয় করা হয়। তো 2 নম্বরে কিন্তু আরো একটি বিবরণী রয়েছে, সেটাকে বলে সংরক্ষিত আয় বিবরণী, যেটাকে ইংরেজিতে বলে রিটেন আর্নিং স্টেটমেন্ট। যে বিবরণীতে যৌথ মূলধনী কোম্পানির কর বাদ নিট আয় ও কর বাদ নিট আয়ের বিভিন্ন বণ্টন ও তহবিলের স্থানান্তর লিপিবদ্ধ করা হয় সেই বিবরণীটাকেই সংরক্ষিত আয় বিবরণী বলে। অধিকাংশ ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত না করে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয়। 3 নম্বরে আছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। যে বিবরণীতে প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের উপাদানগুলোকে শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করে আর্থিক অবস্থা নির্ণয় করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়, যেটাকে পূর্বে বলা হতো ব্যালেন্স শিট অর্থাৎ উদ্বৃত্তপত্র। এখন এটার বর্তমান নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। 4 নম্বরে আছে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা নাম শুনেই বুঝতে পারছি নগদ প্রবাহ মানে নগদ অর্থের আদান এবং প্রদান, আগমন এবং নির্গমন। প্রতিষ্ঠানে যাবতীয় নগদ আগমন ও নগদ নির্গমন কার্যক্রমকে 3টি শিরোনামের অধীনে যে বিবরণীতে লিপিবদ্ধ করে নিট নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ নির্ণয় করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। 5 নম্বর হচ্ছে আর্থিক বিবরণীতে উপস্থাপিত টিকাসমূহ, নোটস টু
to financial statements. আর্থিক বিবরণীতে উপস্থাপিত তথ্যাবলী এর স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় টিকাসমূহ সংযোজন করতে হয়। মূলত হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এই বিবরণীসমূহের নিচে টিকাসমূহ সংযোজন করতে হয়। বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অর্থাৎ IAS 1 এর প্রচলিত বিধান অনুযায়ী আর্থিক বিবরণীতে টিকা দান অনেকটাই বাধ্যতামূলক করা হয়েছে। তার মানে যে 5টি উপাদান আলোচনা করেছি, এই 5টি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করতেই হবে। তো আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটি উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।